ভিডিওর থাম্বনেল থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে এই ভিডিওতে আমি ক্লাস 12 সেমিস্টার 3 ইউনিট 4 অর্থাৎ প্রবাবিলিটির যে প্রথম চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের এসএন দে অর্থাৎ সুরেন্দ্রনাথ দের ছায়া প্রকাশনীর যে বই আছে সেই বইয়ের আমি কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদেরকে করে দেখাবো। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদিও তোমরা ছায়া প্রকাশনীর বই তোমাদের কাছে আছে এবং তোমরা তোমাদের স্যারেদের কাছে ছায়া প্রকাশনীর বই থেকে অঙ্কটা করো, তবু আমার ভিডিওটি দেখো, দেখলে আশা করি তোমরা নতুন কিছু শিখতে পারবে। আর তোমরা পুরো ভিডিওটা দেখলে আমারও খুব ভালো লাগবে। তোমরা বলো যে স্যার ভিডিও বানান, কিন্তু পুরো ভিডিওটা কেউ দেখো না, সেটা আমার খুব কষ্ট লাগে। কারণ দেখো, ভিডিওটি বানাতে যথেষ্ট সময় লাগে এবং পরিশ্রমও থাকে তার মধ্যে। ভিডিওটি যদি তোমরা পুরোটা দেখো তবেই আমার ভালো লাগে। আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমরা নিরাশ হবে না, এখানে নতুন কিছু শিখতে পারবে যেটি তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তো চলো তাহলে 54 নম্বর অঙ্কটি তোমাদেরকে করে দেখায়। এটি হচ্ছে এসএন দের 530 নম্বর পেজের 54 নম্বর কোশ্চেন। 530 অর্থাৎ 530 নম্বর পেজে 54 নম্বর অঙ্ক বলছে, 3 জন ছাত্রকে একটি অঙ্ক সমাধান করতে দেওয়া হলো, যাদের সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে 1-এর 2, 1-এর 3, 1-এর 4। তাদের অঙ্কটি সমাধান করার ঘটনা স্বাধীন হলে অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা কত? তো দেখো, এখানে 3 জন ছাত্র আছে, একটি অঙ্ক করতে দেওয়া হয়েছে। সেই অঙ্কটি 3 জন ছাত্রের প্রথম জন হচ্ছে অঙ্কটি সমাধান করবে, তার সম্ভাবনা কত? হাফ। দ্বিতীয় জন সে অঙ্কটি সমাধান করবে, তার সম্ভাবনা কত? 1-এর 3। আর তৃতীয় জন অঙ্কটি সমাধান করবে, তার সম্ভাবনা কত? 1-এর 4। এবার তাদের অঙ্কটি সমাধান করার ঘটনা স্বাধীন, অর্থাৎ কেউ কারো দেখে করছে না। মানে ধরো, প্রথম জন দ্বিতীয় জনের দেখছে, বা দ্বিতীয় জন প্রথম জনের দেখছে, বা তৃতীয় জন দ্বিতীয় জনের দেখছে, এরকম কোনো ব্যাপার নয়। কেউ কারো দেখাদেখি করছে না, যেটা পরীক্ষার হলে হয় আর কি। তো এই দেখাদেখি করছে না, মানে প্রত্যেকে স্বাধীনভাবে অঙ্কটি করছে। তো অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা কত সেটি তোমায় ক্যালকুলেট করে দেখাতে হবে আর কি। তো এই অঙ্কটি যখন দেখছো, তোমাদের কাছে যেহেতু ছায়া প্রকাশনীর বই আছে, অবশ্যই তোমরা বইটি সামনে খুলে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো তাহলে এবার তোমাদের অঙ্কটি সমাধান করে দেখাই। তো দেখো, সময় বাঁচানোর জন্য আমি এখানে একটি লাইন লিখে রেখেছি, সেটি হচ্ছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জন ছাত্রের অঙ্কটি সমাধান করার ঘটনা যথাক্রমে E1, E2 ও E3। অর্থাৎ প্রথম জন ছাত্রের অঙ্কটি সমাধান করার ঘটনা E1, দ্বিতীয় জন ছাত্রের অঙ্কটি সমাধান করার ঘটনা E2 এবং তৃতীয় জন ছাত্রের অঙ্কটি সমাধান করার ঘটনা E3। এবার হচ্ছে, আমার ভিডিও যারা দেখো তারা নিশ্চয়ই জানো, যে কোনো সম্ভাবনা বের করতে গেলে তার ঘটনাটা আমায় জানতে হয়। তাহলে E1টা কি? প্রথম জন অঙ্কটি সমাধান করার ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ E1 কত হবে? মানে প্রথম জন অঙ্কটি সমাধান করার সম্ভাবনা, তার মানে প্রবাবিলিটি অফ E1 মানে হচ্ছে প্রথম জন অঙ্কটি সমাধান করার সম্ভাবনা। সেটি তোমাদের দেওয়া আছে। সেটি কত দেওয়া আছে? না, হাফ দেওয়া আছে। সেটি তোমাদের দেওয়া আছে হাফ। তাহলে প্রবাবিলিটি E1 সমান হাফ। প্রবাবিলিটি অফ E2 মানে দ্বিতীয় জন অঙ্কটি সমাধান করার সম্ভাবনা কত? তোমাদের দেওয়া আছে সেটি 1-এর 3। আর প্রবাবিলিটি অফ E3 অর্থাৎ তৃতীয় জন অঙ্কটি সমাধান করার সম্ভাবনা কত? তোমাদের দেওয়া আছে 1-এর 4। তাহলে প্রথম জন 1-এর 2, দ্বিতীয় জন 1-এর 3, তৃতীয় জন 1-এর 4। এবার তোমাদের যে প্রশ্নটি দেওয়া আছে, যে অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা কত? দেয়ারফর অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা, অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা। লক্ষ্য করে দেখো, অঙ্কটি সমাধান করছে কারা? E1, E2, E3। তার মানে অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা হচ্ছে E1, E2, E3। এই যে 3 জন ছাত্র আছে, তার মধ্যে কমপক্ষে একজনের অঙ্কটি সমাধান করার সম্ভাবনা, তাই না? অন্তত একজন তো সমাধান করবে, তবে তো অঙ্কটি সমাধান হবে। তার মানে অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা মানে হচ্ছে কমপক্ষে একজন ছাত্রের অঙ্কটি সমাধান করার সম্ভাবনা। কমপক্ষে একজন ছাত্রের অঙ্কটি সমাধান করার সম্ভাবনা। সেটি কি হবে? বেসিক কনসেপ্টে বলেছি, কমপক্ষে মানে কি? প্রবাবিলিটি অফ 3 জনের ইউনিয়ন, অর্থাৎ প্রবাবিলিটি অফ E1 ইউনিয়ন E2 ইউনিয়ন E3। এবার এখানে আমি একটু সূত্র ইউজ করব, সেটি হচ্ছে, দেখো আমরা জানি
যে প্রবাবিলিটি অফ এ সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ এ সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, এই সূত্রটি আমরা জানি, তাই না? যে প্রবাবিলিটি, যে কোনো ঘটনার প্রবাবিলিটি এ সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। তাহলে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3, এটাকে যদি আমরা এ ভাবি, এটা সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 তার হোল কমপ্লিমেন্ট, মানে বার, হোল বার, ঠিক আছে? এবার দেখো এই হোল বার মানেটা কি? ডি মর্গানের সূত্র ইউজ করো, 1 মাইনাস প্রবাবিলিটি অফ ইউনিয়নের হোল ইউনিয়নের বার মানে কি? A1 বার, এবার ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে, A2 বার ইন্টারসেকশন A3 বার। এই সূত্রটি আমরা জানি, কোথা থেকে জানি না? ডি মর্গানের সূত্র দ্বারা। এবার লক্ষ্য করে দেখো, এই যে A1 A2 A3 এরা স্বাধীন, এরা স্বাধীন মানে তাদের কমপ্লিমেন্টও স্বাধীন হবে। তাহলে আমার কি হবে? 1 মাইনাস প্রবাবিলিটি অফ A1 বার ইন্টু প্রবাবিলিটি অফ A2 বার ইন্টু প্রবাবিলিটি অফ A3 বার আমরা লিখতে পারি। এবার দেখো 1 মাইনাস প্রবাবিলিটি অফ A1 বার, A1 বার মানে কত না? 1 মাইনাস প্রবাবিলিটি অফ A মানে কত? 1 মাইনাস হাফ ইন্টু প্রবাবিলিটি অফ A2 বার মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ A2 মানে কত? 1/3 ইন্টু প্রবাবিলিটি অফ A3 বার মানে কি? 1 মাইনাস প্রবাবিলিটি অফ A3 মানে কত? 1/4। এটা আমরা জানি, কমপ্লিমেন্টের সূত্রতে জানি, কারণ দেখো এই যে এখানে যে লিখেছি যে প্রবাবিলিটি অফ এ বার, প্রবাবিলিটি অফ এ বার সমান আমরা জানি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এই সূত্রটি আমরা জানি। তো দেখো এখানে প্রবাবিলিটি অফ A1 বার, এই যে সি লিখেছিলাম কমপ্লিমেন্ট, সি এর জায়গায় বার, এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। তো প্রবাবিলিটি A1 বার মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ মানে হাফ, প্রবাবিলিটি A2 বার মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ A2 মানে 1/3, আর প্রবাবিলিটি A3 বার মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ A3 মানে কত? 1/4, হুইচ ইকুয়ালস টু 1 মাইনাস 1 মাইনাস 1/2 মানে কত? হাফ ইন্টু 1 মাইনাস 1/3 মানে কত? 2/3 ইন্টু 1 মাইনাস 1/4 মানে কত? 3/4। তাহলে দেখো 3 3 2 2 কেটে গেল, সো আওয়ার রাইট আনসার ইজ 1 মাইনাস 1/4 ইকুয়ালস টু কত না? 3/4 ইজ আওয়ার রাইট আনসার। সো রাইট আনসার কত হলো? 54 নম্বর যে অঙ্কটি আছে তার রাইট আনসার আমার চলে এলো 3/4। পরীক্ষার সময় এত লিখে করতে হবে না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে করে দেখাচ্ছি, তোমরা জাস্ট ক্যালকুলেশন করবে। এই অঙ্কটি করতে খুব বেশি হলে 1 মিনিট সময় লাগবে। তো তাহলে 54 নম্বর যে অঙ্কটি আছে, তাহলে দেখো এখানে কনসেপ্টটা কি আছে না? অঙ্কটি সমাধান হওয়ার সম্ভাবনা, মানে এই যে পরবর্তী যে লাইনটা লিখেছি এটা তোমাদের মনে থাকবে, তার মানে কমপক্ষে একজন ছাত্রের অঙ্কটি সমাধান করার সম্ভাবনা। মানে অঙ্কটি সমাধান কখন হবে? যদি কমপক্ষে একজন সমাধান করে, তাহলে কমপক্ষে কথা থাকলে কি হবে? A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3। এবারে এই A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 সূত্র আছে, সেটা কি? প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 প্লাস প্রবাবিলিটি অফ A3 মাইনাস প্রবাবিলিটি অফ A1 A2 মাইনাস প্রবাবিলিটি অফ A2 A3 মাইনাস প্রবাবিলিটি অফ A3 A1 প্লাস প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3। তো বড় সেই ফর্মুলাটায় ইউজ করে অঙ্কটি করতে গেলে কি হবে? অনেক বড় হয়ে যাবে। তার জায়গায় আমি যদি 1 মাইনাস কমপ্লিমেন্ট, মানে প্রবাবিলিটি A সমান 1 মাইনাস প্রবাবিলিটি A কমপ্লিমেন্ট, এই সূত্রটি যদি ইউজ করি, তাহলে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 তার কমপ্লিমেন্ট, যদি এই সূত্রটা ইউজ করি তাহলে কি হবে? অঙ্কটা ইজি হয়ে যাবে। এবারে যে হোল কমপ্লিমেন্ট থাকলে ডি মর্গান কি বলেছে? A1 কমপ্লিমেন্ট ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে, তাহলে A1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A2 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A3 কমপ্লিমেন্ট। এটা কি সূত্র ইউজ হয়েছে? এখানে হচ্ছে তোমার ডি মর্গানের সূত্র। কি? ডি মর্গানের সূত্র, শুধু ডি মর্গান বলে লিখে রাখছি, ঠিক আছে? তো ডি মর্গানের সূত্র ইউজ হলো। এবার দেখো যেহেতু A1 A2 A3 হচ্ছে এরা কি স্বাধীন, তাহলে কি হবে? A1 বার A2 বার এবং A3 বার, অর্থাৎ A1 কমপ্লিমেন্ট A2 কমপ্লিমেন্ট এবং A3 কমপ্লিমেন্ট, এরাও স্বাধীন। তাহলে কি হবে? ইন্টারসেকশনের জন্য এরা গুণ হয়ে যাবে। এবার প্রত্যেকের মান বসিয়ে ক্যালকুলেট করলে তোমার রাইট আনসার চলে এলো 3/4। সো 54 নম্বর যে অঙ্কটি ছিল তোমাদের রাইট আনসার ইজ 3/4। তো দেখো তোমাদের যে 54 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার আমার এসেছে 3/4, অর্থাৎ অপশান ডি 3/4 ইজ ইয়োর রাইট আনসার। এটা তোমাদের এইচএস মডেল কোশ্চেন 2024 ছিল, তাই আমার মনে হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্কটি করে দিলাম মানে এই রিলেটেড কিছু অঙ্ক পরপর থাকবে, তাই সেগুলো আর আমি
তোমাদেরকে করে দেব না। তাহলে 54 নম্বর অঙ্কের রাইট অ্যান্সার তোমার হলো অপশান ডি 3/4। এবারে আমি তোমাদের করাবো 59 নম্বর অঙ্ক। বলছে এলোপাতাড়িভাবে বিন্যাসিত 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস তুলে ফেলা হলো। তাহলে এলোপাতাড়িভাবে বিন্যাসিত 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস তুলে ফেলা হলো। অবশিষ্ট 50টি তাস থেকে একটি টেক্কা তোলার সম্ভাবনা কত? অর্থাৎ 52টি তাস ছিল, তো 52টি তাসের একটি প্যাকেটে যে তাস ছিল সেখান থেকে 2টি তাস যদি তুলে ফেলে দেওয়া হয় তাহলে তোমার কাছে কটি তাস অবশিষ্ট থাকবে? তোমার কাছে 50টি তাস আর অবশিষ্ট থাকবে। এবার বলছে এই 50টি তাস থেকে একটি টেক্কা তোলার সম্ভাবনা কত? আগে তোমাদের 52টি তাস, এর আগে আমি অনেকবার দেখিয়েছি, তবুও যায় যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত আমার সেই ভিডিও দেখে উঠতে পারো না তাস সংক্রান্ত, তাদের জন্য আমি আরেকবার 52টি তাস, এখানে যেটা আছে যে 52টা তাস, এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে টেক্কা আর একটা হচ্ছে টেক্কা ছাড়া অন্য তাস। তাহলে টেক্কা কটা আছে আর অন্য তাস কটা আছে সেটা তোমাদেরকে বোঝাবো। তো দেখো তোমাদের যে এখানে 52টি তাস আছে, সেই 52টি তাসের মধ্যে আমাদের কাছে কি থাকে না 3টে টেক্কা থাকে। কটি টেক্কা থাকে? সরি, 3টে নয়, 4টি টেক্কা থাকে। একটা হচ্ছে তোমার ডায়মন্ডের টেক্কা, একটা হচ্ছে স্পেডের টেক্কা, একটা হচ্ছে হার্ডের টেক্কা, আর একটা হচ্ছে তোমার চিরের টেক্কা। মোট 4টি টেক্কা থাকে। আমি প্রথমে ভুল বলেছিলাম, 3টে টেক্কা, একটু খেয়াল করি না, মানে ভিডিওর দিকে নজর গিয়েছিল। তো মোট 4টে টেক্কা থাকে। দেখো, একটা হচ্ছে ডায়মন্ডের টেক্কা, এটা হচ্ছে ডায়মন্ডের টেক্কা থাকে। একটা হচ্ছে চিরের টেক্কা, যেটাকে ক্লাব বলা হয় ইংরেজিতে, চিরের টেক্কা। একটা হচ্ছে তোমার স্পেড অর্থাৎ তোমার ইস্কাবনের টেক্কা একটা আছে, আর একটা হচ্ছে তোমার হরতনের টেক্কা। তাহলে মোট টেক্কা কটা দেখো, হরতনের টেক্কা একটা, তারপর স্পেডের টেক্কা দুটো, তারপর ক্লাব অর্থাৎ চিরের টেক্কা 3টে, তারপর হচ্ছে তোমার ডায়মন্ড অর্থাৎ রুইতনের টেক্কা। মোট 4টি টেক্কা থাকে। তাহলে মোট 52টি তাস থেকে 4টি টেক্কা থাকে, মোট 4টি টেক্কা থাকে। এই যে 4টি টেক্কা আছে, টেক্কা 4টে বাদ দিয়ে তাহলে আমার কাছে অবশিষ্ট তাস কটি থাকে? এই 4টি টেক্কা বাদ দিয়ে অবশিষ্ট তাস কটি থাকে না 52টি থেকে 4টে টেক্কা বাদ দিলে থাকে অবশিষ্ট তাস 48টা। অবশিষ্ট তাস মানে হচ্ছে যাদের মধ্যে টেক্কা নেই, মানে এই ধরনের তাসগুলো, এদের মধ্যে কোনো টেক্কা নেই। তাহলে 52টি যে তাস আছে তার 4টে টেক্কা যদি আমি বাদ দিই তাহলে অবশিষ্ট যে তাস কটি আছে? অবশিষ্ট তাস আছে আমার কাছে 48টি। এই যে কনসেপ্টটা তোমার কাজে লাগবে। তাহলে এক আছে হচ্ছে তোমার 4টে টেক্কা আছে, আর 2 হচ্ছে অবশিষ্ট তাস আমার কাছে কটা? 48টা আছে। এই যে কনসেপ্টটা আমি তোমাদেরকে এখন বোঝালাম, এইটি তোমাদের এই অঙ্ক করতে কাজে লাগবে। তো দেখো, প্রথমে হচ্ছে তোমাদের 52টি তাস থেকে প্রথমে কি করা হয়েছে না 2টি তাস তোলা হয়েছে। তাহলে 52টি তাস থেকে 2টি তাস আমরা কত রকমভাবে তুলতে পারি? 52টি তাস থেকে 2টি তাস, 52টি তাস থেকে 2টি তাস আমরা 52C2 তোলা হচ্ছে, তাই না? 52C2 মানে এখানে কি করা হচ্ছে? নির্বাচন করা হচ্ছে। তাহলে 52C2 হুইচ ইজ ইকুয়ালস টু, ক্যালকুলেট করে ফেলো 52C2টা কি না ফ্যাক্টোরিয়াল 52 ডিভাইডেড বাই 52 মাইনাস 2 মানে ফ্যাক্টোরিয়াল 50 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। এটা নিশ্চয়ই তোমরা কম্বিনেশানে এটা শিখেছো। এবার 52টাকে আমাকে 50 পর্যন্ত ভাঙতে হবে। তাহলে কি হবে? 52 ইন্টু 51 ইন্টু ফ্যাক্টোরিয়াল 50 হোল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 50 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2। এই ফ্যাক্টোরিয়াল 50 কেটে গেল, আর 2 26 যা 52। তার মানে 52টি তাস থেকে 2টি তাস আমরা কত রকম উপায়ে তুলতে পারি না 26 ইন্টু 51। তাহলে 52টি তাস থেকে 2টি তাস আমরা 26 ইন্টু 51 রকম উপায়ে তুলতে পারি, এবার আমি যেটা বোঝালাম আর কি, যে এখানে 2টি ঘটনা আছে, একটা হচ্ছে টেক্কা আর একটা হচ্ছে টেক্কা ছাড়া অন্য তাস। এবারে আমি 3টে ঘটনা ধরে নেব, একটাকে ধরবো A1, আর একটাকে ধরবো A2, আর একটাকে ধরবো A3। এবার বলবে স্যার A1টা কি? A1 মানে হচ্ছে টেক্কা ছাড়া অন্য তাস তোলার ঘটনা। A1টা কি? টেক্কা ছাড়া অন্য 2টি তাস তোলার ঘটনা। টেক্কা ছাড়া অন্য 2টি তাস তোলার
ঘটনা। আমি একটু লিখে নিই, তাহলে কি হবে, সুবিধা হবে। এবার A2 মানে কি ধরলাম না, যে দুটি তাস তোলা আছে দুটোই টেক্কা তোলার ঘটনা। তাহলে A3টা কি হবে, A3 হবে একটি টেক্কা, A3 হবে একটি টেক্কা এবং মানে দুটো তাসের মধ্যে একটা টেক্কা হবে এবং একটি অন্য তাস তোলার ঘটনা, এবং একটি মানে টেক্কা ছাড়া অন্য তাস, বুঝতে পারছো, অন্য তাস তোলার ঘটনা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে তিনটে ঘটনা হলো। E1 মানে কি হলো, E1 মানে হচ্ছে টেক্কা ছাড়া অন্য দুটি তাস তোলার ঘটনা। তাহলে এই যে E1টা কাদের সঙ্গে রিলেটেড, ওই যে টেক্কা চারটে বাদে 48টা তাসের সঙ্গে রিলেটেড। A2 মানে কি, দুটি টেক্কা তোলার ঘটনা। তাহলে এ কার সঙ্গে রিলেটেড, আমি যে চারটি টেক্কা তোমাদের দেখিয়েছিলাম সেই চারটি টেক্কার সঙ্গে এটি রিলেটেড। A3 কি, একটি টেক্কা এবং একটি অন্য তাস। তাহলে একটি টেক্কা কোথা থেকে তোলা হবে, চারটি টেক্কা থেকে, আর একটি অন্য তাস কোথা থেকে তোলা হবে, ওই যে অবশিষ্ট 48টি তাস থেকে। তাহলে দেয়ারফোর প্রবাবিলিটি অফ E1, প্রবাবিলিটি E1 মানে কি, আমি বলেছি টেক্কা ছাড়া অন্য দুটি তাস তোলার ঘটনা। তার মানে কি, সমান হচ্ছে E1 ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে টেক্কা ছাড়া অন্য তাস কটি আছে, 48টা তাস আছে, সেখান থেকে কটা তাস তোলা হচ্ছে, দুটো। তাহলে কত রকমভাবে তোলা যায়, 48C2 রকম উপায়ে, ডিভাইডেড বাই নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত আছে, আমি লিখে রেখেছি কত, 26 × 51। তাহলে 26 × 51, এটিকে ক্যালকুলেট করো। 48C2 মানে কি, ফ্যাক্টোরিয়াল 48 বাই ফ্যাক্টোরিয়াল 46 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 হোল ডিভাইডেড বাই তোমার হচ্ছে 26 × 51। তাহলে ইকুয়ালস টু আমি কি ক্যালকুলেট করব, 48টাকে আমরা লিখব 48 × 47 ইন্টু 46 ফ্যাক্টোরিয়াল, আর এই যে দুজন আছে এদের হরে পাঠিয়ে দেবো, মানে 46 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2 ইন্টু এখানে পড়ে আছে তোমার 26 × 51। তাহলে 46 কেটে গেল, 2 দিয়ে এটা যদি কাটো, এটা কত হচ্ছে 48, মানে হচ্ছে তোমার 24। তার মানে প্রবাবিলিটি অফ E1, প্রবাবিলিটি অফ E1 সমান আমার কি দাঁড়াচ্ছে, দেখো লবে আসছে তোমার 24 × 47। এটিকে আমরা এখন সিম্পলিফাই করা যায়, কিন্তু করব না। সেটা কেন করব না, অঙ্কটা করলে বুঝতে পারবে। এখানে রেখে দাও, তাহলে তোমার কত হচ্ছে না 24 ইন্টু তোমার হচ্ছে 47, তাহলে 24 × 47 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 26 × 51। এবার হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ A2, প্রবাবিলিটি অফ A2 মানে কি, দেখো প্রবাবিলিটি অফ A2 মানে হচ্ছে দুটি টেক্কা তোলার ঘটনা। আমি দেখিয়েছিলাম তোমাদের কটি টেক্কা আছে, চারটি টেক্কা, চারটি টেক্কা থেকে দুটি টেক্কা কত রকমভাবে তোলা যায়, 4C2 রকম উপায়। আর নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা সবসময় কি আছে, দেখো এই যে 26 × 51। তাহলে প্রবাবিলিটি অফ A2 সমান কত হবে না, এই যে নমুনা দেশে নমুনা বিন্দু মানে হচ্ছে এই 52টি তাস থেকে দুটি তাস আমরা 26 × 51 রকম উপায়ে তুলতে পারি। এটাই হচ্ছে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে আমার প্রবাবিলিটি অফ A2 সমান কত দাঁড়াচ্ছে, 4C2 বাই তোমার 26 × 51, যেটি ক্যালকুলেট করলে তোমরা জানো নিশ্চয়ই যে 4C2 এটি ক্যালকুলেট করলে কত হয় বলো, ফ্যাক্টোরিয়াল 4 বাই 4 - 2 মানে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 বাই হচ্ছে তোমার 26 × 51 ইকুয়ালস টু তোমার দাঁড়াচ্ছে কত, লবে দাঁড়াবে 4 × 3 × 2 বাই হরে কি আছে, দেখো এই যে ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, আর এখানেও ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, আর তোমার আছে 26 × 51। তা দেখো 2 2 যা 4 আর 2 2 কেটে গেল, তার মানে তোমার হচ্ছে 6/26 × 51। এগুলো একটু খাতায় নোট ডাউন করো, তাহলে কি হবে বুঝতে সুবিধা হবে। আর প্রবাবিলিটি অফ A3, প্রবাবিলিটি অফ A3, তাহলে প্রবাবিলিটি অফ A3 কি হবে, A3 আমরা কি লিখেছি, দেখো একটি টেক্কা একটি অন্য তাস তোলা হয়েছে, দেখো একটি টেক্কা একটি অন্য তাস। তাহলে এই চারটে টেক্কা থেকে একটি টেক্কা আমরা কত রকমভাবে তুলতে পারি না, চারটি টেক্কা থেকে একটি টেক্কা আমরা 4 রকমভাবে তুলতে পারি, ইন্টু এর সঙ্গে যেহেতু সাইমালটেনিয়াসলি হয়েছে অবশিষ্ট তাস, একটি তাস তোলার ঘটনা, মানে অন্য তাস তোলার ঘটনা। অন্য তাস কটি আছে, 48টি আছে, তাই একটি তাস কত রকমভাবে তোলা যায়, 48 রকম উপায়, বাই তোমার কত 26 × 51। তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে, এটাকে জাস্ট গুণ করে দাও, 4 8 যা 32 আর 4 4 যা 16, মানে 192 বাই
তোমার 26 × 51, এই ক্যালকুলেশনটা পেলাম। তাহলে আমরা কি পেলাম? প্রবাবিলিটি E1 মানে প্রথমে যে দুটি তাস তোলা হয়েছে সেই দুটি তাস টেক্কা, A2 মানে দুটি তাস টেক্কা ছাড়া অন্য তাস আর কি, টেক্কা ছাড়া অন্য দুটি তাস তোলো। A2 মানে হচ্ছে প্রবাবিলিটি A2 মানে হচ্ছে দুটি টেক্কা তোলার সম্ভাবনা, আর প্রবাবিলিটি A3 মানে হচ্ছে একটি টেক্কা একটি অন্য তাস তোলার সম্ভাবনা। তো এবারে দেখো আমি কি করলাম না, আমি যেটা তোমাদের প্রশ্নে ছিল আর কি, যে অবশিষ্ট 50টি তাস থেকে একটি টেক্কা তোলার ঘটনা আমরা ধরে নিলাম যে এক্স দ্বারা সূচিত হয়, মানে তোমাদের যে প্রশ্ন ছিল। তো দুটো তাস তো প্রথমে তুলে নেওয়া হয়েছে, এবার দুটো তাস তুলে নেওয়ার পর অবশিষ্ট যে 50টি তাস আছে সেখান থেকে একটি টেক্কা তোলার সম্ভাবনা তোমাদের চেয়েছে, আমি সেটিকে ঘটনার আকারে লিখলাম। এবার দেখো এক্স ঘটবে যদি A1 A2 A3-র মধ্যে এক্সে কী ঘটবে সেটা A1 A2 A3-র উপর কী করছে? ডিপেন্ড করছে, তাই না? A1 A2 A3-র উপর এক্সের যে ঘটনাটা আছে, এক্স ঘটনাটি ঘটবে সেটা A1 A2 A3-র উপর ডিপেন্ড করছে। বলবে স্যার কীভাবে? দেখো দুটি আমি A1 ধরেছি কি টেক্কা ছাড়া অন্য দুটি তাস, তার মানে অবশিষ্ট 50টি তাসে 4টি টেক্কাই থাকবে যদি A1 ঘটে। A2 ধরেছে কি দুটি টেক্কা তোলার ঘটনা, তাহলে A2 যদি ঘটে তাহলে 50টি তাসের মধ্যে কটি টেক্কা থাকবে? দুটি টেক্কা বাদ চলে যাবে, মানে দুটি টেক্কা থাকবে। এবার A3 যদি ঘটে, A3টা কি একটি টেক্কা এবং একটি অন্য তাস, তাহলে A3 যদি ঘটে তাহলে 50টি যে তাস আছে তার মধ্যে কটি টেক্কা থাকবে? একটি টেক্কা চলে যাবে, তাহলে 3টি টেক্কা থাকবে। তার মানে এই এক্স ঘটাটা কী করছে? A1 A2 A3-র উপর ডিপেন্ড করছে। তাহলে টোটাল প্রবাবিলিটি থিওরেম তোমার ইউজ হবে এখানে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স সমান কী হবে? প্রবাবিলিটি অফ, এখানে তিনজন আছে, প্রবাবিলিটি অফ A1 প্রবাবিলিটি এক্স বাই A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স বাই A2 প্লাস প্রবাবিলিটি অফ A3 প্রবাবিলিটি অফ এক্স বাই A3, অর্থাৎ টোটাল প্রবাবিলিটি। বলবে স্যার এটা কি হলো ঠিক বুঝতে পারলাম না। দেখো টোটাল প্রবাবিলিটি থিওরেম কখন ইউজ হয়? মানে কোনো একটা ঘটনা ঘটবে সেটা যদি দুই বা ততোধিক ঘটনার উপর ডিপেন্ড করে থাকে তখন টোটাল প্রবাবিলিটি থিওরেম আসে। এবার এক্স, এখানে যে 50টি তাস আছে সেখান থেকে একটি তোলার ঘটনা এক্স, সে কী হচ্ছে? A1 A2 A3-র উপর ডিপেন্ড করছে, তাই না? বলে কীভাবে ডিপেন্ড করছে? দেখো A1 মানে হচ্ছে একটাও টেক্কা তুলছে না, মানে টেক্কা ছাড়া অন্য তাস তুলছে, তাহলে 50টি তাসের মধ্যে তখন সেক্ষেত্রে যদি A1 ঘটে 50টি তাসের মধ্যে 4টি টেক্কাই থাকবে, তাই না? এবার ধরো তোমাকে বললো যে A2 ঘটেছে, অর্থাৎ দুটি টেক্কা তুলে নিয়েছে, তাহলে 50টি তাসের মধ্যে এখন টেক্কা কটা থাকবে? দুটো। তোমায় বললো A3 ঘটে গেছে, তাহলে A3 মানে হচ্ছে একটি টেক্কা একটি অন্য তাস, তাহলে অবশিষ্ট 50টি তাসের মধ্যে সেক্ষেত্রে টেক্কা কটা থাকবে? একটা চলে গেলে 3টে থাকবে। সেই জন্য এখানে টোটাল প্রবাবিলিটি থিওরেমটা ইউজ হবে। তাহলে প্রবাবিলিটি এক্স সমান কত? প্রবাবিলিটি এক্স সমান হচ্ছে প্রবাবিলিটি E1 ইন্টু প্রবাবিলিটি এক্স বাই E1, অর্থাৎ E1 ঘটে গেছে এই শর্তে এক্স ঘটার সম্ভাবনা, প্রবাবিলিটি A2 প্রবাবিলিটি এক্স বাই A2 প্রবাবিলিটি A3 প্রবাবিলিটি এক্স বাই A3। এবার আমি অন্য পেজে যেহেতু অঙ্কটি করব তাই সূত্রটি আর একবার লিখে নেব, নিয়ে তোমাদেরকে এবার মানগুলো তোমরা একটু খাতায় নোট ডাউন করে রাখো, কারণ ওখানে আমি প্রবাবিলিটি E1 প্রবাবিলিটি A2 আর এই যে প্রবাবিলিটি E1 প্রবাবিলিটি A2 প্রবাবিলিটি A3 মান এখানে যে বের করেছি এই মানগুলোই বসিয়ে দেবো। শুধু প্রবাবিলিটি এক্স বাই E1 এক্স বাই A2 আর এক্স বাই A3-র মানটা তোমাদের বুঝিয়ে বলবো। তো দেখো আমি সূত্রটি আরেকবার যেহেতু অন্য পেজে আছে তাই আরেকবার লিখলাম। প্রবাবিলিটি E1 সমান আমার বেরিয়ে আছে কত? 24 ইন্টু তোমার 47, 24 ইন্টু 47 বাই তোমার, এটা বের করা আছে তোমরা জানো নিশ্চয়ই, এর আগে ভিডিও যারা প্রথম থেকে দেখছো বুঝতে পারবে, ইন্টু প্রবাবিলিটি এক্স বাই A1। এবার A1টা কি? A1 মানে হচ্ছে টেক্কা ছাড়া অন্য দুটি তাস তুলেছে, তাহলে A1 যদি ঘটে তাহলে টেক্কার সংখ্যাটা কি কমবে? মানে এক্সটা কি ঘটনা ধরেছি? যে অবশিষ্ট 50টি তাস থেকে একটি টেক্কা তোলার ঘটনাকে আমরা এক্স ধরেছি। তাহলে এখন যে 50টি যে তাস আছে যদি A1 ঘটে তাহলে 50টি তাসে টেক্কার সংখ্যা কটি হবে? না A1 ঘটলে 4টি হবে, কারণ A1 তো কি টেক্কা তো ছাড়া অন্য তাস তুলেছে। তাহলে এখানে 4টি যে টেক্কা আছে 4টি টেক্কা থেকে একটি টেক্কা আমরা 4 রকমভাবে তুলতে পারি। আর এক্ষেত্রে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা দেখো, মোট 50টি অবশিষ্ট তাস থেকে একটি তাস আমরা 50 রকম উপায়ে তুলতে পারি। প্লাস প্রবাবিলিটি অফ A2 আমার বের করা আছে কত? 6 বাই 26
ইন্টু 51, 6/26 ইন্টু 51। এবার প্রবাবিলিটি অফ এক্স বাই এ টু, মানে এ টু ঘটেছে, এবার হচ্ছে তোমার এক্স ঘটবে। দেখো এ টু যদি ঘটে, এ টু মানে কি দুটি টেক্কা তোলার ঘটনা, তাহলে চারটি টেক্কা থেকে দুটি টেক্কা যদি উঠে যায়, তাহলে এখন টেক্কা আছে কটি? দুটি পড়ে আছে। তাহলে দুটি টেক্কা থেকে একটি টেক্কা আমরা দুরকমভাবে তুলতে পারি, ডিভাইডেড বাই 50টি অবশিষ্ট 50টি তাস থেকে আমরা একটি তাস 50 রকমভাবে তুলতে পারি। প্লাস প্রবাবিলিটি অফ এ3, প্রবাবিলিটি অফ এ3 মানে আমার ক্যালকুলেট করা আছে 192/26 ইন্টু 51 ইন্টু এ3 যখন ঘটে যাবে তখন এক্স ঘটার সম্ভাবনা। এবার দেখো মোট টেক্কা তোমাদের কাছে কটি ছিল? মোট টেক্কা তোমাদের কাছে কটি ছিল বলো? তোমাদের কাছে 4টি টেক্কা ছিল। এবার 4টি টেক্কা থেকে এ3 ঘটে গেছে, মানে একটি টেক্কাও তুলে নেওয়া হয়েছে। তাহলে এখন টেক্কা আছে কটি? না 3টি। তাহলে 3টে টেক্কা থেকে একটি টেক্কা 3 রকমভাবে তোলা যায়, আর 50টি তাস থেকে একটি তাস 50 রকম উপায়ে তোলা যায়। এই যে ক্যালকুলেশনটা আছে, এটিকে ক্যালকুলেট করলেই তোমার আনসারটা চলে আসবে। এবার দেখো গুণটা আমি কেন করি না সেটা এবার লক্ষ্য করে দেখো, তাহলে আমার নিচে কি আসছে দেখো, এই দেখো 26 ইন্টু 51 ইন্টু 50 সবার নিচে আছে। তাহলে লবে কি হবে? এটা হরে চলে গেল, লবে কি হবে? এইগুলো জাস্ট গুণ হবে। তো গুণ করলে কি হবে সেটি একটু গুণ করে দেখে নাও। তো তোমরা একটু গুণ করে দেখে নেবে যে 24 ইন্টু 47 ইন্টু 4, এটি গুণ করলে তোমার হবে 4512, প্লাস দেখো 6 2 যা কত 12, প্লাস তোমার 192 ইন্টু 3 করলে তোমার হচ্ছে 576। এই গুণফলটা 576। এইটা দেখো 24 47 4 গুণ করলে হবে তোমার 4512। এবার 4512 12 আর 576 এটা যোগ করলে হবে 5100। তোমরা একটু খাতায় করে দেখে নেবে। আর নিচে পড়ে আছে তোমার 26 ইন্টু 51 ইন্টু 50। তো প্রথমে দেখো 0 0 কেটে গেল। এবার 51 দিয়ে 510কে কাটলে কত হচ্ছে? 10 হচ্ছে, তাই না? এবার দেখো 5 2 যা 10 আর 2 13 যা 26। সো ইউর রাইট আনসার ইজ 1/13। তাহলে আমাদের দেখো, আমাদের যে তোমার 59 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার ইজ 1/13। এটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই যে কনসেপ্টটা কাজে লাগলো, এই যে কনসেপ্টের উপরে অনেকবারই তোমার ডব্লিউবি যেই মেন অ্যাডভান্সে এই ধরনের প্রশ্ন এসেছে, এবং তোমাদের সেমিস্টার 3 এর যে এক্সাম আছে তার জন্য এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলবে স্যার অঙ্কটা তো অনেক বড় হলো। অঙ্কটা বড় হলো না, তোমাদের বোঝানোর জন্য সময় বেশি লাগলো, এর বাইরে আর কিছু নয়। তাহলে 59 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ 1/13। তো দেখো তোমাদের 59 নম্বর অর্থাৎ 59 নম্বর যে অঙ্কটি আমার এসেছে 1/13, যেটা অপশন ডিতে আছে। তাহলে 59 অর্থাৎ 59 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশন ডি 1/13। তাহলে 59 নম্বর অঙ্কের রাইট আনসার কত হলো? 1/13। এই যে কনসেপ্টটা আমি তোমাদের শেখালাম, এই কনসেপ্টের সাহায্যে তোমরা অঙ্কগুলো করতে পারবে। এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি এখানে ইউজ। এবারে আমি তোমাদের যে অঙ্কটি করাবো সেটি হচ্ছে 66 নম্বর অঙ্ক। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটির যে কনসেপ্ট আছে সেটি তোমাদের ভবিষ্যতে এই টাইপের কোশ্চেন সলভ করতে অনেক সাহায্য করবে। এটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্ক বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ ডব্লিউবি যেই মেন অ্যাডভান্সে খুবই আসে। বলছি এ ও বি এর মধ্যে ঝোঁকশূন্য পাশা নিয়ে খেলা হয়, মানে এ আর বি দুটো ঝোঁকশূন্য পাশা নিয়ে খেলছে। কে প্রথমে 6 ফেলতে পারে সেই জিতে যায়, মানে যে প্রথমে 6 ফেলবে সে হচ্ছে জিতে যাবে। যদি এ খেলা আরম্ভ করে তবে তার খেলা জেতার সম্ভাবনা হলো, মানে এ খেলাটা যেহেতু আরম্ভ করেছে তাহলে এর জেতার সম্ভাবনা কত তোমায় বের করতে। তার মানে এখানে দুজন পাশা ছুটছে, পাশার মধ্যে কি কি থাকে? 1 2 3 4 5 6। এই 6টি ফলাফল আমরা পাশার নিক্ষেপ। পাশা মানে ফলাফল আর লুডোর ফলাফল, লুডোর ছক্কা ছোড়ার ফলাফল প্রায় একই। তো পাশার যখন আমরা ছুটছি তার মানে কি কি ফলাফল পেতে পারি? 1 2 3 4 5 6। এবার বলছি যে প্রথমে 6 ফেলতে পারবে সেই জিতে যাবে। যদি এ খেলা আরম্ভ করে তবে তার খেলা জেতার সম্ভাবনা কত? তো চলো এটি তোমাদের সলভ করে দেখায়। এটি কিভাবে তোমাদের মানে সলিউশনটা হবে সেটি তোমাদের দেখায়। চলো। তো দেখো এই 66 নম্বর অঙ্কে তোমাকে বলেছে যে এ আর বি দুটো ঝোঁকশূন্য পাশা নিয়ে খেলা হয় আর কি। যে প্রথমে 6 ফেলতে পারবে সে জিতবে। এ খেলা আরম্ভ করে তবে তার খেলার জেতার সম্ভাবনা কত, মানে এ জিতবে। তাহলে প্রথমে দেখো এ পাশাটা কি করছে? নিক্ষেপ করছে। এ প্রথমে কি করছে? তোমার পাশাটা নিক্ষেপ করছে। তারপরে কে নিক্ষেপ করছে? বি নিক্ষেপ করছে। ভালো করে এবার বোঝো ব্যাপারটা। এ প্রথমে নিক্ষেপ করছে, তারপর কে নিক্ষেপ করছে? বি নিক্ষেপ করছে। তার মানে প্রথম
কে ছুড়লো? এ ছুড়লো। তাহলে প্রথমবার ছোড়াই যদি 6 পড়ে তাহলে এ জিতে গেল, আর দেখার দরকার নেই। তার মানে তোমাদের যে সম্ভাবনাটা বের করতে দিয়েছে লক্ষ্য করে দেখো, তার মানে প্রথমবার ছুঁড়েই যদি 6 পড়ে যায় তাহলে এ জিতে গেল, আর ছোড়ার দরকার নেই। এবার প্রথমবার ছুঁড়ে 6 পড়লো না, তাহলে দ্বিতীয়বার ছুঁড়বে। দ্বিতীয়বার ছুঁড়ে কি 6 পড়বে? না, 6 পড়বে না। 6 পড়লে তো বি জিতে যাবে। তার মানে 6 কখন পড়বে? তৃতীয়বার পড়বে। এবার হচ্ছে তৃতীয়বার পড়ে যদি 6 পড়ে তাহলে এ জিতবে, কারণ তোমায় বলে দিয়েছে এ জিতবে। তারপর চতুর্থবার ছোড়া হলো, 6 পড়বে না। পঞ্চমবার ছুড়লে 6 পড়বে, তবেই তো এ জিতবে না। ষষ্ঠবারে 6 পড়বে না, সপ্তমবারে 6 পড়বে। তার মানে কি কি ক্রাইটেরিয়া হতে পারে 6 কখন পড়তে পারে? মানে হচ্ছে প্রথমবার 6 পড়লো, তারপর কি প্রথমবার 6 পড়েনি, দ্বিতীয়বার 6 পড়েনি, তৃতীয়বার 6 পড়লো। এ কখন জিততে পারে? যদি প্রথমবারই 6 পড়ে যায়, অথবা তৃতীয় নিক্ষেপে 6 পড়ে। অর্থাৎ প্রথম নিক্ষেপ এ ছুড়লো, 6 পড়েনি, দ্বিতীয় নিক্ষেপ বি ছুড়লো, 6 পড়েনি, তৃতীয় নিক্ষেপে 6 পড়েছে। আবার কি হতে পারে? এই প্রথমে 6 পড়েনি, এ ছুঁড়েছে, দ্বিতীয় নিক্ষেপ বি করেছে, 6 পড়েনি, তৃতীয় নিক্ষেপ এ করেছে, 6 পড়েনি, চতুর্থ নিক্ষেপ বি করেছে, 6 পড়েনি, কিন্তু পঞ্চম নিক্ষেপে 6 পড়েছে, তাহলে এ জিতে গেল। তাহলে এখানে খেলা শেষ হয়ে গেল। তখনও যদি 6 না পড়ে তখন কি হতে পারে? প্রথমে 6 পড়েনি, দ্বিতীয়তেও 6 পড়েনি, তৃতীয়তেও 6 পড়েনি, চতুর্থতেও 6 পড়েনি, পঞ্চমেও 6 পড়েনি, ষষ্ঠতেও 6 পড়েনি, সপ্তমে 6 পড়েছে। এইভাবে খেলাটা চলতে থাকবে। কিভাবে? না ধরো অষ্টমে 6 পড়েনি, নবমে 6 পড়েছে, মানে প্রথম থেকে অষ্টম নিক্ষেপ পর্যন্ত 6 পড়েনি, নবমে গিয়ে 6 পড়েছে, কারণ এ হচ্ছে প্রথমে ছুটছে। তারপর এও হতে পারে যে দশম পর্যন্ত 6 পড়েনি, 11তমতে গিয়ে 6 পড়েছে। তাহলে এ কখন জিতবে? যদি প্রথমবার নিক্ষেপে 6 পড়ে, আর কি তৃতীয়বার নিক্ষেপে 6 পড়ে, আর কি পঞ্চমবার নিক্ষেপে, মানে এ জিতবে প্রথমেই 6 পড়ে গেছে, এ জিতে গেছে। আর কি কখন এ জিততে পারে? তৃতীয়বারে 6 পড়েছে, কারণ দ্বিতীয়বারে তো 6 পড়বে না, তৃতীয় নিক্ষেপে 6 পড়েছে, তৃতীয় নিক্ষেপে 6 পড়েনি, তাহলে এ কখন জিতবে? পঞ্চম নিক্ষেপে 6 পড়েছে, পঞ্চম নিক্ষেপে 6 পড়েনি, তাহলে এ কখন জিতবে? সপ্তম নিক্ষেপে 6 পড়েছে, সপ্তমেও 6 পড়লো না, তাহলে এ কি করে জিতবে? নবম নিক্ষেপে 6 পড়েছে, নবম নিক্ষেপেও 6 পড়েনি, তাহলে এ জিতবে 11। এইভাবে তোমার চলতেই থাকবে, চলতেই থাকবে। তোমার 11-র পর 13, 13-র পর 15, মানে অড যে নিক্ষেপগুলো হবে সেইগুলোতে যদি 6 পড়ে তাহলে এ জিতবে। এবারে আমি বের করব যে এই যে প্রথমবার 6, প্রথম নিক্ষেপেই 6 পড়ে গেল, তার মানে নির্ণয় সম্ভাবনা কী হবে? এগুলো অর অ্যাডিশন হবে, অর্থাৎ প্রথম নিক্ষেপে 6 পড়লো প্লাস তৃতীয় নিক্ষেপে 6 পড়লো প্লাস পঞ্চম নিক্ষেপে 6 পড়লো প্লাস সপ্তম নিক্ষেপে 6 পড়লো প্লাস নবম নিক্ষেপে 6 পড়লো প্লাস 11 নিক্ষেপে 6 পড়লো। এটা কীরকম হবে? এবার হচ্ছে 6 মানে পাশা নিক্ষেপ যে করা হচ্ছে তার নমুনা দেশ এর সমান কত হয়? 1, 2, 3, 4, 5, 6, এ হচ্ছে নমুনা দেশ। তাহলে 6 পড়ার ধরো 6 পড়ার সম্ভাবনা কত? 6 পড়ার সম্ভাবনা তোমার হচ্ছে কটা 6 আছে? একটা 6, তাহলে 1 নমুনা দেশে নমুনা বিন্দু কটি? না 6টি, তাহলে 1-এর 6। আর 6 না পড়ার সম্ভাবনা কত? 6 না পড়ার সম্ভাবনা কত? না কটা আছে? 6 ছাড়া কটে নমুনা বিন্দু? 1, 2, 3, 4, 5, তাহলে 5/6, এই দুটি আছে। এবার ধরো তোমাদের যে প্রশ্নটি দিয়েছে যে এ খেলা আরম্ভ করে তবে তার খেলা জেতার সম্ভাবনা, তাহলে এর খেলা জেতার সম্ভাবনা, তাহলে এর খেলা জেতার সম্ভাবনা, এর খেলা জেতার সম্ভাবনা, এর খেলা জেতার সম্ভাবনা আমি যেটা বোঝালাম আর কি, এর খেলা জেতার সম্ভাবনা কি হতে পারে? না ফার্স্ট টার্নেই 6 পড়ে গেছে, তাহলে প্রথমে 6 পড়ার সম্ভাবনা কত? না 1-এর 6 প্লাস তৃতীয়বারে যখন 6 পড়বে, মানে প্রথম আর দ্বিতীয়তে 6 পড়েনি, তাহলে প্রথমবার টানে 6 পড়েনি, 6 না পড়ার সম্ভাবনা কত? 5-এর 6, ভালো করে বোঝো, এটা হচ্ছে প্রথম টানে। দ্বিতীয় টানেও 6 পড়েনি, কত? 5-এর 6 ইন্টু তৃতীয় টানে 6 পড়েছে, তাহলে এ জিতে গেল। আর কি সম্ভাবনা হতে পারে? এবার হচ্ছে পঞ্চম টানে 6 পড়বে, তার মানে তার আগে 1, 2, 3, 4
যে 4টি টান ছিল 6 পড়েনি, তাহলে প্রথমে 6 না পড়ার সম্ভাবনা কত? 5-এর 6। দ্বিতীয়তে 6 না পড়ার সম্ভাবনা কত? 5-এর 6। তৃতীয়তে 6 না পড়ার সম্ভাবনা কত? 5-এর 6। সরি, তৃতীয়তে 6, হ্যাঁ তৃতীয়তে 6 পড়ে, চতুর্থে তো 6 না পড়ার সম্ভাবনা কত? তাহলে 1 2 3 4 মানে আবার 5-এর 6। এবার কি না পঞ্চমে 6 পড়েছে, তবে তো জিতবে কত? সেটা 1-এর 6। এবার বোঝা গেল? প্লাস প্লাস, তাহলে আমার কি হলো? প্রথম হয়ে গেছে, তৃতীয় হয়ে গেছে, পঞ্চম হয়ে গেছে। এবার কি সপ্তমে 6, মানে তার আগে কখনো 6 পড়েনি, মানে প্রথম টানে 6 পড়েনি, দ্বিতীয় টানেও 6 পড়েনি, তৃতীয় টানে পড়েনি, চতুর্থ টানেও পড়েনি, পঞ্চম টানেও পড়েনি, ষষ্ঠ টানেও পড়েনি, সপ্তম টানে 6 পড়েছে। তাহলে এখানে মোট কটা হবে? প্রথম টানে 6 পড়েনি মানে 5-এর 6, দ্বিতীয় টানে 6 পড়েনি মানে 5-এর 6, তৃতীয় টানে 6 পড়েনি মানে 5-এর 6, চতুর্থ টানে 6 পড়েনি মানে কত? 5-এর 6, পঞ্চমেও 6 পড়েনি মানে 5-এর 6, ষষ্ঠতেও 6 পড়েনি মানে 5-এর 6, এবার সপ্তমে গিয়ে 6 পড়েছে মানে কত? 1-এর 6। এবার বোঝা গেল? তার মানে সপ্তমের সময় 5-এর 6 কটা এসেছে দেখো? 1 2 3 4 5 6, মানে তার আগে 6টিতে 6 পড়েনি। এইভাবে যদি নবমটা ক্যালকুলেট করো, তার মানে 5-এর 6 কটা আসবে? কটা 5-এর 6-এর গুণ হবে? না 8টাতে 6 পড়েনি, 8 পর্যন্ত 6 পড়েনি, মানে 5/6 হোল টু দি পাওয়ার 8 হবে, ইন্টু নবমে 6 পড়েছে মানে 1-এর 6। এইভাবে চলতে চলতে অসীম পর্যন্ত চলতে থাকবে, এইভাবে চলতে চলতে অসীম পর্যন্ত চলতে থাকবে। এবারে দেখো এই যে প্রত্যেকটার মধ্যে আছে, দেখো 1-এর 6টা প্রত্যেকের মধ্যে আছে, এই যে আমি টার্মগুলো পাচ্ছি, তাহলে 1-এর 6 কমন নিয়ে নাও। দেখো 1-এর 6 কমন নিলে এখানে 5-এর, এখানে কত পড়ে আছে? 1 পড়ে আছে। এখানে কত? 5-এর 6 তার হোল স্কোয়ার পড়ে আছে, 5-এর 6 তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে 5-এর 6 কটা আছে? 4টে, মানে হোল টু দি পাওয়ার 4। সেটা না লিখে আমি লিখবো 5-এর 6 তার হোল স্কোয়ার তার স্কোয়ার। এখানে 5-এর 6 কটা আছে? 1 2 3 4 5 6টা আছে, তাহলে 5-এর 6 হোল টু দি পাওয়ার 6, তাকে কি লিখবো? 5-এর 6 হোল স্কোয়ার তার কিউব, প্লাস 5-এর 6 হোল টু দি পাওয়ার তোমার কত আছে? 8। এটাকে আমরা কি লিখবো? 5-এর 6 তার হোল স্কোয়ার তার পাওয়ারে 4, এরম করে করে ইনফিনিটি। এবার দেখো অসীম গুণোত্তর শ্রেণীর একটা সূত্র আছে, যে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 যদি ইনফিনিটি হয়, সেই যোগফলটা কত? a/1 - r। এটা হচ্ছে অসীম গুণোত্তর শ্রেণী, তোমাদের সেমিস্টার 2তে ছিল অসীম গুণোত্তর শ্রেণী, এই a/1 - r, যেখানে r হচ্ছে লেস দ্যান 1। তো এখানে দেখো আর মানে দেখো এ মানে হচ্ছে 1, দেখো 1 প্লাস 1 ইন্টু আর স্কোয়ার মানে 5-এর 6, তার মানে এই এ এর জায়গায় যদি 1 হয়ে যায়, এটা এ এর জায়গায় যদি 1 হয়, তাহলে 1 প্লাস এ সমান যদি তুমি 1 ধরো, তাহলে সূত্রটা আছে 1 প্লাস আর স্কোয়ার, এরম করে করে ইনফিনিটি সমান কত হচ্ছে? 1/1 - r, কারণ এ এর জায়গায় 1, তাহলে 1/1 - r। তাহলে এখানে যেহেতু 1 আছে, তার মানে কত? সূত্রটা কি হচ্ছে দেখো তোমার, 1-এর 6 ইন্টু এ মানে 1, আমি বলেছি এ মানে 1 প্লাস আর স্কোয়ার, এরম ইনফিনিটি মানে হচ্ছে 1/1 - r, তাহলে 1/1 - r মানে দেখো 5-এর 6 তার হোল স্কোয়ার। দেখো এটা হচ্ছে আর স্কোয়ার মানে কত? দেখো আর স্কোয়ার, এই যে 5-এর 6 তার হোল স্কোয়ারটাকে আর ধরেছি, তাহলে আর স্কোয়ার, আর এর কিউব, আর এর 4 আছে, তাহলে 1 মাইনাস আর মানে কত? এখানে 5-এর 6 তার হোল স্কোয়ার মানে হচ্ছে আর। বোঝা গেল? এবার এটি ক্যালকুলেট করলে যা হবে, তাহলে 1/6, এটা 1 মাইনাস 25/36, তাহলে ইকুয়ালস টু হচ্ছে তোমার 1/6, এটাকে ক্যালকুলেট করলে 36 মাইনাস 25 মানে 11/36, তাহলে 6 6 দা 36। সো ইয়োর রাইট আনসার 1/11/6 মানে হচ্ছে 6/11 ইজ ইয়োর রাইট আনসার। এটা কিছুই নয়, এটা 1 মাইনাস মানে কি 36, এলসিএম 36 মাইনাস 25 মানে 11/36, 6 6 দা 36। এবার কি আছে? এইটা দেখো নিচে ফ্র্যাকশনটা আছে, মানে 1/11/6 মানে হচ্ছে 6/11। এটা নিশ্চয়ই সায়েন্স পড়ছো, মানে তোমরা নিশ্চয়ই জানো এই ক্যালকুলেশনটা। সো 66 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ তোমার 6/11। তো দেখো তোমাদের 66 নম্বর যে অঙ্কটি আমি এখন করালাম, তার রাইট আনসার এসেছে 6/11, অর্থাৎ অপশান সি 6/11 ইজ ইয়োর রাইট আনসার। এবারে তোমাদের করাবো 67, এটিও সেম কনসেপ্টের অঙ্ক, যেহেতু একটু ওখানে তোমার পাশা ছোড়া হয়েছিল, এখানে তোমার মুদ্রা ছোড়া হচ্ছে, তাই অঙ্কটি আমি করে দিচ্ছি। এ বি এবং সি পর্যায়ক্রমে একটি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণ করে,
যে প্রথমে হেড ফেলে সেই জেতে, প্রত্যেকের জয়লাভ করার সম্ভাবনা হলো যথাক্রমে। মানে এর জেতার সম্ভাবনা কত, বি এর জেতার সম্ভাবনা কত, সি এর জেতার সম্ভাবনা কত, সেটা পরপর তিনটে দিয়েছে। তাহলে চলো এই যে এই আগের যে অঙ্কটা করালাম জাস্ট ওই একই কনসেপ্টে অঙ্কটি হবে। তো 67 নম্বর অঙ্কের আগে আমি বের করে রাখবো যে তোমার বলে দেওয়া আছে যে হেড ফেলে সে জিতবে, মানে যে প্রথমে হেড ফেলে। একটা কয়েন টস করলে নমুনা দেশ এস সমান কি হয়, এস সমান আইদার হেড পড়তে পারে অর্থাৎ টেল পড়তে পারে, অর্থাৎ এন এর সমান কত, এন এর সমান হচ্ছে 2। এবার হচ্ছে তোমার হেড পাওয়ার সম্ভাবনা কত, দেওয়ার পর হেড পাওয়ার সম্ভাবনা একবার মানে একটা কয়েনকে যখন তুমি একটি ঝোঁকশূন্য মুদ্রাকে তুমি উৎক্ষেপ করছো তখন হেড পাওয়ার সম্ভাবনা কত, হেড পাওয়ার সম্ভাবনা সমান কত না, এখানে একটা হেড আছে তাহলে 1/2, আর হেড না পাওয়ার সম্ভাবনা সমান কত হবে, দেখো হেড ছাড়া অন্য কি আছে, টেল আছে, সেটিও কত 1/2। এবার দেখো এখানে তিনজন আছে, এই যে আগের কনসেপ্টটা দেখো এ বি সি তিনজন আছে, তাহলে এ জিতবে যদি প্রথমেই হেড পড়ে, অথবা মানে বিতে তো বি হচ্ছে 2 নম্বর টার্ন, সি হচ্ছে 3 নম্বর, তারপর চতুর্থবারে যদি হেড পড়ে তাহলে এ জিতবে। তারপর 1 2 3 4 5 6 হেড পড়ে নে, কত 7 নম্বরে হেড পড়েছে তবে এ জিতবে। তাহলে এ জেতার দেওয়ার পর আমরা কি পাচ্ছি, এ জেতার সম্ভাবনা মানে এর জয়লাভ করার সম্ভাবনা, জেতার মানে একই, এর জয়লাভ করার সম্ভাবনা, এটা বাদ, এর জয়লাভ করার সম্ভাবনা, এর জয়লাভ করার সম্ভাবনা সমান কি হবে, দেখো আগের যে কনসেপ্টটা দেখো কি হতে পারে না, প্রথমেই এ হেড ফেলেছে তার মানে কত হাফ, প্লাস কি চতুর্থবারে হেড ফেলেছে মানে প্রথমবারে হেড পড়েনি, ভালো করে দেখো দ্বিতীয়বারও হেড পড়েনি, মানে একে হেড পড়ার হেড না পড়া দুটোই তো হাফ, তৃতীয়বারে হেড পড়েনি, চতুর্থবারে হেড পড়েছে তবেই তো এ জিতবে, প্লাস এবার কি সপ্তমবারে হেড ফেলেছে মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠবারে হেড পড়েনি, মানে হাফ টু দি মানে হেড পড়েনি মানে কি হাফ টু দি বা 6 × হাফ, বুঝতে পারছো ব্যাপারটা, মানে প্রথমবারও হেড পড়েনি, দ্বিতীয়বারও হেড পড়েনি, তৃতীয়বারও হেড পড়েনি, চতুর্থবারও হেড পড়েনি, পঞ্চমবারও হেড পড়েনি, ষষ্ঠবারও হেড পড়েনি, মানে হাফ টু দি বা 6 × সপ্তমবারে হেড পড়েছে। তারপর কি অষ্টমবারে হেড পড়েনি, নবমবারে পড়েনি, দশম পরে, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবমবারে হেড না পড়ার সম্ভাবনা কত, হাফ টু দি বা 9 × দশমবারে হেড পড়েছে মানে হাফ, প্লাস এরম চলতেই থাকবে। তার মানে এখানে দেখো এখানে কি হচ্ছে না হাফ কমন যাচ্ছে, হাফ যদি তুমি কমন নাও তাহলে এখানে 1 হচ্ছে, তাহলে একটা হাফ চলে গেলে এখানে দেখো একটা হাফ চলে গেলে হাফ টু দি বার কি হয়ে যাচ্ছে, কিউব হয়ে যাচ্ছে, হাফ টু দি বার কিউব, প্লাস এখানে দেখো এই হাফটা যদি চলে যায় হাফ টু দি বার 6 সেটা হাফ টু দি বার কিউবের আকারে লিখতে হবে, তার মানে কারণ এ মানে তো হাফ টু দি বার কিউব, তার মানে হাফ টু দি বার কিউব তার হোল স্কোয়ার, তারপর হাফ চলে যাচ্ছে মানে হাফ টু দি বার 9 সেটাকে আমরা কি লিখতে পারি হাফ টু দি বার কিউব তার হোল কিউব, প্লাস ডট 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 ইনফিনিটি। এই যোগফলটা আমরা একটু আগে শেখালাম কি 1 প্লাস আর স্কোয়ার প্লাস ডট 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 ইনফিনিটি যদি হয় সমান কত 1/1 মাইনাস আর, তাহলে এখানে কত দেখো 1 প্লাস আর মানে হচ্ছে হাফ টু দি বার কিউব, তার মানে 1/1 মাইনাস আর, দেখো হাফ টু দি বার কিউব স্কোয়ার হাফ টু দি বার কিউব কিউব, এই যে 1 প্লাস আর স্কোয়ার, তাহলে হাফ টু দি বার তোমার কত হলো কিউব, সমান কত হচ্ছে হাফ × 1/1 মাইনাস 1/8, তার মানে কত হচ্ছে তোমার হাফ ইন্টু তোমার কত হচ্ছে 1 এটা বিয়োগ করলে কত হচ্ছে 8 - 1 মানে হচ্ছে 7/8 হবে, এটা ভগ্নাংশের বিয়োগ তোমরা নিশ্চয়ই জানো তাই না, সরি দেখা গেল না, এই যে হাফ পড়ে আছে 1 - 1/8 মানে হচ্ছে 7/8, তার মানে তোমার কত হচ্ছে হাফ × 7/8টা এটা কত 2 2s the 4 তাই না, 2 2s the 4 কেটে যাচ্ছে 2 4s the 8 কেটে যাচ্ছে, তার মানে তোমার আনসার কত হচ্ছে 4/7, অর্থাৎ এ এর জেতার সম্ভাবনা কত 4/7 একটা আনসার পেলাম। এবার আসি বি এর জেতা, মোস্ট ইম্পর্টেন্ট, ওই একই কনসেপ্টে দেখো বি এর জয়লাভ করার সম্ভাবনা,
বি এর জয়লাভ করার সম্ভাবনা, জয়লাভ করার সম্ভাবনা, লাভ করার সম্ভাবনা। দেখো বি কখন জিতবে, দেখো বি জিতবে দ্বিতীয়বারে যদি হেড পড়ে, তাহলে প্রথমবারে হেড পড়ে না ইন্টু দ্বিতীয়বারে হেড পড়েছে, প্লাস আর কখন জিতবে বি, বি আচ্ছা এখানে আরেকবার লিখে নিই কারণ দেখতে তোমাদের সুবিধা হবে, এ বি আর সি। তাহলে বি কখন জিতবে বলো, বি জিতবে মানে হচ্ছে প্রথমবারে হেড পড়েনি দ্বিতীয়বারে হেড পড়েছে, তার মানে হাফ ইন্টু হাফ। প্রথমবারে হেড পড়েনি কারণ হেড পড়া আর হেড না পড়া দুটোই হাফ, প্রথমবারে হেড পড়েনি দ্বিতীয়বারে হাফ হেড পড়েছে। আবার কি কখন জিততে পারে, প্রথমবারে হেড পড়েনি দ্বিতীয়বারে হেড পড়েনি তৃতীয়বারেও হেড পড়েনি চতুর্থবারে হেড পড়েনি, কারণ চতুর্থবারেও হেড পড়লে তো বি জিতবে না, তখন তো এ জিতে যাবে, তাই না। চতুর্থবারেও হেড পড়েনি, পঞ্চমবারে হেড পড়েছে, তার মানে কত হবে হাফ, বোঝা গেল। এইভাবে চলতে চলতে প্লাস এবার কি প্রথমবারেও হেড পড়েনি দ্বিতীয়বারেও হেড পড়েনি তৃতীয়বারেও হেড পড়েনি চতুর্থবারেও হেড পড়েনি পঞ্চমবারেও হেড পড়েনি ষষ্ঠবারেও হেড পড়েনি, বোঝা গেল, ইন্টু সপ্তমবারেও হেড পড়েনি, কারণ সপ্তমবারে হেড পড়লে তো এ জিতে যাবে না, ইন্টু অষ্টমবারে হেড পড়েছে। এরম করে করে ইনফিনিটি পর্যন্ত যাবে, বোঝা গেল। তাহলে এই যোগফলটা কি হবে, এই যোগফলটা দেখো এখানে হাফ 1/2 তার হোল স্কোয়ার কমন নিয়ে নাও, 1/2 তার হোল স্কোয়ার, তাহলে এখানে কত পড়ে আছে 1 পড়ে আছে, দেখো হাফ চলে গেছে, তাহলে 1/2 তার হোল কিউব পড়ে আছে, 1 2 3 4 5 মানে 1/2 তার হোল কিউব পড়ে আছে। এখানে কটা দেখো 1 2 3 4 5 6 7 8, তার মানে দুটো চলে গেছে, মানে 1/2 তার হোল 6 পড়ে আছে। এরম করে করে ইনফিনিটি, তাই না। তার মানে এটা কত হচ্ছে 1/4 হয়ে যাচ্ছে, ইন্টু এটা দেখো এটাকে যদি তুমি সাজিয়ে লেখো 1 প্লাস 1/2টাকে 1/2 এর কিউব প্লাস এটাকে কি লেখা যায় 1/2 এর কিউব তার স্কোয়ার লেখা যায়, প্লাস ডট 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 ইনফিনিটি, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তার মানে আমি যে সূত্রটা লিখেছিলাম দেখো 1 প্লাস আর স্কোয়ার, এখানে আর মানে হচ্ছে 1/2 তার হোল কিউব প্লাস ডট 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 ইনফিনিটি মানে কত হচ্ছে 1/4 ইন্টু কত 1/1 মাইনাস আর মানে হচ্ছে 1/2 তার হোল কিউব, 1/2 তার হোল কিউব সমান কত হচ্ছে 1/4 ইন্টু 1/1 মাইনাস 1/8 সমান 1/4 ইন্টু 1 কত হচ্ছে দেখো 7/8 হবে, এটা 8 মাইনাস 1 মানে 7/8, তাহলে 4 2 যা 8, তার মানে এটা কি হবে 1/7/2 মানে হচ্ছে তোমার হচ্ছে 2/7 ইজ ইউর রাইট আনসার। তাহলে বি এর জেতার সম্ভাবনা কত 2/7। এবার যেহেতু তোমাদের অনেকটা করিয়ে দিলাম, এবার একটু শর্টকাটে করা, এবার হচ্ছে সি এর জেতার, সি এর জয়লাভের সম্ভাবনা, সি এর জয়লাভের সম্ভাবনা, সি জিতবে কি হবে বলো, আবার একটু বুঝে নাও, এ বি সি, তাহলে প্রথমে এ ছুঁড়েছে তারপর বি ছুঁড়েছে, তাহলে দুটোতেই নিশ্চয়ই হেড পড়েনি, তাহলে প্রথমে এ ছুঁড়েছে হেড পড়েনি, বি ছুঁড়েছে হেড পড়েনি, সি ছুঁড়েছে হেড পড়েছে, মানে থার্ড টার্নে হেড পড়েছে, প্লাস এ ছুঁড়েছে হেড পড়েনি, বি ছুঁড়েছে হেড পড়েনি, সি ছুঁড়েছে হেড পড়েনি, আবার এ ছুঁড়েছে মানে চতুর্থ টানেও হেড পড়েনি, এবার হচ্ছে পঞ্চম টানেও হেড পড়েনি, ষষ্ঠ টানে হেড পড়েছে, তাহলে ইন্টু হাফ, প্লাস কি হতে পারে এবার বোঝো, এর ষষ্ঠ, এরপরে কি 7 8 9 নবম টানে, এবার দেখো এই 1 2 3 4 5 6 7 8 8বারে হেড না পড়ার সম্ভাবনা কত হাফ টু দি বার 8 ইন্টু নবমবারে হেড পড়েছে, একটু শর্টকাট এটাই করলাম, প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে দেখো এখানে কি কমন যাচ্ছে, হাফ টু দি বার কিউব কমন যাচ্ছে, দেখো তিনটে হাফ আছে, তার মানে হাফ কিউব কমন যাচ্ছে, হাফ কিউব কমন নিলে তোমার কি হচ্ছে দেখো, তাহলে এখানে কত হবে 1 প্লাস এখানে কটা আছে 1 2 3 4 5 6টা আছে, তার মানে হাফ কিউব চলে গেলে হাফ 6টা থেকে 3টে চলে গেলে 3 পড়ে থাকে, এই দেখো এখানে 8টা আর এখানে হাফ মানে 9টা আছে, 8টা থেকে 3টে চলে গেলে 5টা আর 1 6টা মানে হাফ টু দি বার 6, এরম করে করে তোমার ইনফিনিটি। একইভাবে যে ক্যালকুলেশন আমি করছিলাম লক্ষ্য করে দেখো,
তাহলে হাফ কিউব মানে হচ্ছে 1/8 অ্যাকচুয়ালি, ইন্টু এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস হাফ তার হোল কিউব লেখা যায়। এবার এটাকে যদি আমরা আর ভাবি, এখানে হাফ টু দি পাওয়ার 6টাকে আমরা কি লিখতে পারি, হাফ কিউব তার স্কোয়ার প্লাস ডট 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 ইনফিনিটি, তাই না? এবার আমি যে অসীম গুণোত্তর শ্রেণীর সূত্র লিখেছিলাম, কি সূত্র লিখেছিলাম এখানে একবার দেখে দিচ্ছি, 1 প্লাস আর স্কোয়ার প্লাস ডট 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 ইনফিনিটি সমান কত, 1/1 মাইনাস আর। তাহলে এখানে দেখো 1 প্লাস হাফ টু দি পাওয়ার কিউব মানে আর, প্লাস হাফ টু দি পাওয়ার কিউব স্কোয়ার মানে হাফ টু দি পাওয়ার কিউবটাকে যদি আর ভাবো তাহলে 1 প্লাস আর স্কোয়ার ডট ডট ইনফিনিটি, তার মানে এখানে এই 1/8 পড়ে আছে, ইন্টু এটা কত হবে 1/1 মাইনাস আর, হাফ কিউব মানে হচ্ছে 1/8, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে 1/8 ইন্টু 1/1 মাইনাস 1/8 মানে 8 মাইনাস 1/8 মানে হচ্ছে 8 মাইনাস 1 মানে হচ্ছে 7/8, তাহলে এখানে 8 কেটে গেল। সো সি এর জেতার সম্ভাবনা কত, 1/7। সি এর জেতার সম্ভাবনা আমরা কত পেলাম, 1/7। তাহলে আমরা কি কি রেজাল্ট পেলাম, আমরা পেলাম এ এর জেতার সম্ভাবনা কত পেয়েছি, 4/7। তাহলে আমি যদি লিখি যে কার কার জেতার সম্ভাবনা কত এই বক্সের মধ্যে, তাহলে এ এর জেতার সম্ভাবনা কত পাচ্ছি আমরা, দেখো এ এর জেতার সম্ভাবনা আমরা কত পাচ্ছি, তার নিচে লিখে দিলাম 4/7। বি এর জেতার সম্ভাবনা কত পাচ্ছি, দেখো বি এর জেতার সম্ভাবনা পাচ্ছি আমরা কত, দেখো 2/7। তাহলে বি এর জেতার সম্ভাবনা পাচ্ছি 2/7। আর সি এর জেতার সম্ভাবনা কত পাচ্ছি, দেখো আমরা নিচে পেয়েছি সি এর জেতার সম্ভাবনা কত না 1/7। সো তোমার রাইট আনসার 4/7, 2/7, 1/7। তাহলে দেখো আমি বক্সের মধ্যে লিখে দিয়েছি রাইট আনসার কত, 4/7, 2/7 আর 1/7। তো এর জেতার সম্ভাবনা 4/7, বি এর জেতার সম্ভাবনা 2/7 আর সি এর জেতার সম্ভাবনা 1/7, যেটি আমি বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো তোমাদের 67 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার ইজ অপশান এ 4/7, 2/7, 1/7, অর্থাৎ এর জেতার সম্ভাবনা 4/7, বি এর জেতার সম্ভাবনা 2/7 আর সি এর জেতার সম্ভাবনা 1/7। তাহলে 67 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ অপশান এ। এবার তোমাদের 68 নম্বর অঙ্কটি করে দেখাবো। এটি টোটাল মানে কন্ডিশনাল প্রবাবিলিটি করানোর পর আমি যে টোটাল প্রবাবিলিটি থিওরেম, অর্থাৎ একটা থিওরেম করিয়েছিলাম যে একটা ঘটনা এক্স ঘটবে সেটি যদি 2 বা ততোধিক ঘটনার উপর ডিপেন্ড করে, অর্থাৎ A1, A2, A3 ডট 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 AN এর উপর ডিপেন্ড করে, তাহলে প্রবাবিলিটি এক্স সমান আমি কি লিখেছিলাম, যে প্রবাবিলিটি অফ মানে লিখে যদি তোমাদের সেটি দেখায় যে ধরো একটা ঘটনা এক্স ঘটবে, একটা ঘটনা তোমার এক্স ঘটবে সেটি যদি তোমার একাধিক ঘটনার উপর ডিপেন্ড করে, অর্থাৎ A1, A2 এরম করে করে এন ঘটনার উপর যদি ডিপেন্ড করে, পরস্পর পৃথক এবং সম্পূর্ণ এন ঘটনার উপর ডিপেন্ড করে, তাহলে প্রবাবিলিটি অফ এক্স সমান আমি শিখিয়েছিলাম প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স বাই A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 প্লাস প্রবাবিলিটি অফ এক্স বাই A2। এইভাবে চলতে চলতে ডট 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 আমরা কি শিখিয়েছিলাম, প্রবাবিলিটি অফ AN ইন্টু প্রবাবিলিটি অফ এক্স বাই AN। এটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি থিওরেম। এই প্রবাবিলিটি থিওরেমটা এখানে কাজে লাগবে। তো আশা করি আমার ভিডিও যারা দেখো তারা টোটাল প্রবাবিলিটি থিওরেম আমি বুঝিয়ে দেখিয়েছিলাম তোমাদেরকে, আশা করি দেখেছো। কত নম্বর ভিডিও সেটা বলতে পারবো না, প্রবাবিলিটির কন্টিনিউ ভিডিও দেখতে থাকলে সেটি তোমরা অবশ্যই দেখেছো এবং বুঝেছো। চলো তাহলে এই যে টোটাল প্রবাবিলিটি থিওরেম, এটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি থিওরেম, টোটাল প্রবাবিলিটি থিওরেম। তো এই যে টোটাল প্রবাবিলিটি থিওরেমটা আছে এইটি ইউজ করে তোমার এখানে অঙ্কটি হবে। তো দেখো এখানে কি অঙ্কটি পড়লেই বুঝতে পারবে যে কোনগুলো A1, A2 আর কোনটা এক্স। একটি থলিতে 5টি লাল এবং 4টি হলদে রঙের বল আছে। থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হয় এবং অপর একটি থলিতে রাখা হয় যার মধ্যে 3টি লাল এবং 4টি হলদে বল আছে। দ্বিতীয় থলি থেকে যথেচ্ছভাবে একটি বল তোলা হয়, উত্তোলিত বলটি হলদে রঙের হওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে দুটো থলি আছে, একটা থলিতে 5টা লাল বল 4টে হলুদ বল আছে, অপর একটা থলিতে 3টে লাল বল 6টি হলুদ বল আছে। এবার প্রথম থলি থেকে উদ্দেশ্যভাবে একটি বল নিয়ে দ্বিতীয় থলিতে রাখা হয়, দ্বিতীয় থলি থেকে যথেচ্ছভাবে একটি বল তোলা হয়, উত্তোলিত বলটি হলদে রঙের হওয়ার সম্ভাবনা কত।
তো লক্ষ্য করে দেখো, এখানে দেখো এই যে যদি আমি এক্স যেটি বললাম, এখানে যদি উত্তোলিত বলটি হলদে রঙের হওয়ার ঘটনাকে আমরা এক্স ধরি, তাহলে এক্স ঘটবে সেটা ডিপেন্ড করছে কি না দুটো ঘটনার উপর। যদি আমি প্রথম যে তোমার থলি আছে, প্রথম থলি থেকে একটা লাল বল যদি দ্বিতীয় থলিতে তুলি তার উপর, অথবা প্রথম থলি থেকে আমি যদি একটা হলদে বল তুলি তার উপর। মানে দুটো আলাদা ঘটনা কি, প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে যে মানে বল যেটা ট্রান্সফার করা হচ্ছে, আইদার একটি লাল বল অথবা একটি হলদে বল। এই দুটো ঘটনার উপর ডিপেন্ড করছে যে দ্বিতীয় থলি থেকে আমি যে বলটা তুলবো সেটা হলদে রঙের হবে তার সম্ভাবনাটা। মানে দ্বিতীয় থলি থেকে হলদে রঙের যে বলটা হবে সেটার সম্ভাবনা ডিপেন্ড করছে প্রথম থলি থেকে আমি দ্বিতীয় থলিতে লাল বল ট্রান্সফার করেছি না হলুদ বল ট্রান্সফার করেছি তার উপর। তাহলে আমি ধরে নেব যে প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে লাল বল তোমার কি জানো উদ্দেশ্য অপর থলিতে ট্রান্সফার করা হয়। মানে প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে একটি লাল বল মানে বল তোলা হয় এবং অপর থলিতে রাখা হয়। মানে প্রথম থলি থেকে তোলা হয়, ধরে নাও যে প্রথম থলি থেকে একটি লাল বল তোলার ঘটনা ধরো R1, এবং প্রথম থলি থেকে একটি হলদে বল তোলার ঘটনা হচ্ছে হলদে ইয়েলো Y1 ধরে নাও। এবং তুমি ধরে নেবে কি দ্বিতীয় থলি থেকে একটি হলদে বল তোলার ঘটনা, যেহেতু হলদে বল দ্বিতীয় থলি থেকে হচ্ছে তাই ইয়েলো 2 মানে Y2 ধরে নাও। তো 68 নম্বর অঙ্কে তোমায় বলেছে, ভালো করে ছবি এঁকে তোমাদের বোঝাচ্ছি। দেখো প্রথম থলিতে তোমায় বলেছে 5টি লাল বল আছে, তাহলে 5 রেড বল, আর কি বলেছে 4টি হলদে বল আছে মানে 4 ইয়েলো বল। এটা হচ্ছে R1। আর R1 থলি মানে ইংরেজি হচ্ছে আর্ন, সেই জন্য ইউ লিখেছি। আর R2 মানে দ্বিতীয় থলিতে তোমার বলে দিয়েছে 3টি লাল বল আছে, 3 রেড বল, আর বলেছে 6টি হলদে বল মানে 6 ইয়েলো বল আছে R2তে। এবার তোমাকে বলেছে যে R1 থেকে একটি বল তোলা হয় উদ্দেশ্যভাবে, তাহলে R1 থেকে একটি বল কি হতে পারে, R1 থেকে একটি বল রেড হতে পারে অথবা ইয়েলো হতে পারে। তাহলে R1 থেকে রেড বল তোলার ঘটনাকে আমি ধরে নেব R1, আর ইয়েলো বল তোলার ঘটনাকে ধরে নেব Y1। এবার এখান থেকে তুলে সেটা কোথায় করছে না দ্বিতীয় আর্নে ফেলছে। এবার দ্বিতীয় আর্ন থেকে একটা বল তুলছে, সেটি বলছে যে ইয়েলো হওয়ার মানে হলুদে হওয়ার সম্ভাবনা কত। আমি ধরে নিলাম দ্বিতীয় বল থেকে তোলা দ্বিতীয় আর্ন থেকে তোলা যে তোমার বল আছে সেই তোলা বলটি হলদে হওয়ার ঘটনা Y2। তাহলে তোমাকে বলেছে Y2 কি হচ্ছে, Y2 তোলার মানে দ্বিতীয় থলি থেকে Y2 মানে হচ্ছে দ্বিতীয় থলি থেকে হলদে বল তোলার সম্ভাবনা কত। এবার দেখো এই যে Y2 যে ঘটনাটা আমি ধরলাম, মানে আমি ধরে নিলাম যে ধরে নিই যে R1 মানে হচ্ছে R1 কি, R1 হচ্ছে প্রথম থলি থেকে লাল বল তোলার ঘটনা। R1 হচ্ছে কি প্রথম থলি থেকে লাল বল তোলার ঘটনা। ইয়েলো সেই জন্য Y1 মানে হচ্ছে প্রথম থলি থেকে হলদে, তোমাদের যেহেতু হলুদ থেকে হলদে লিখেছি তো হলদেই লিখছি, হলদে বল তোলার ঘটনা। আর Y2 কি, Y2 হচ্ছে দ্বিতীয় থলি থেকে, Y2 কি দ্বিতীয় থলি থেকে হলদে বল তোলার ঘটনা, দ্বিতীয় থলি থেকে হলদে বল তোলার ঘটনা। এবার দেখো Y2টা সম্ভাবনাটা কার উপর ডিপেন্ড করছে, R1 আর Y1 এর উপর ডিপেন্ড করছে। কারণ এখান থেকে যদি একটা লাল বল যায় তাহলে এখানে ইয়েলো বলের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখান থেকে যদি একটা হলুদ বল এখানে যায় তাহলে এখানে 6টি হলুদ বল ছিল সেটি বেড়ে কটি হয়ে যাবে, 7টি হয়ে যাবে। তার মানে কি Y2 ঘটবে সেটা ডিপেন্ড করছে কি R1 আর Y1 এর উপর, যারা পরস্পর পৃথক এবং সম্পূর্ণ ঘটনা, তাই না। তাহলে প্রথমে প্রবাবিলিটি অফ R1 বের করো, মানে প্রথম থলি থেকে একটা লাল বল তোলার সম্ভাবনা। তো প্রথম থলিতে লাল বল কটি আছে, 5টি লাল বল থেকে একটা বল আমরা 5 রকম উপায়ে তুলতে পারি। আর মোট বলের সংখ্যা কত, 5 + 4 মানে 9। আর হচ্ছে প্রবাবিলিটি অফ Y1 মানে হলুদ বল তোলার সম্ভাবনা প্রথম থলি থেকে, 4টে হলুদ বল আছে তাহলে 4 বাই টোটাল নাম্বার অফ বল কত 9। দেয়ারপর তোমায় বের করতে দিয়েছে কত না প্রবাবিলিটি অফ Y2। এবার দিস ইজ টোটাল প্রবাবিলিটি হুইচ ডিপেন্ড অন কি R1 অ্যান্ড Y1। তাহলে R1 ঘটে গেছে, প্রবাবিলিটি অফ R1। এবার হচ্ছে Y2 ঘটার সম্ভাবনা।
প্লাস y1 ঘটে গেছে, এবার হচ্ছে y2 ঘটার সম্ভাবনা। একটু আগে তোমাদের যে টোটাল প্রবাবিলিটি যেটা বোঝালাম আর কি। এবার দেখো আমি মানগুলো তো বের করে রেখেছি। তো প্রবাবিলিটি অফ R1 মানে কত, 5/9 ইন্টু প্রবাবিলিটি R1 মানে 5/9। এবার হচ্ছে y2, R1 ঘটে গেছে y2 ঘটবে, ভালো করে বোঝো, R1 ঘটে গেছে y2 ঘটবে, R1 ঘটে গেছে y2 ঘটবে। মানেটা কি? মানে হচ্ছে এখান থেকে একটা লাল বল গেছে, এবার হচ্ছে দ্বিতীয় থলি থেকে একটা হলদে বল তুলছে, তার দ্বিতীয় বলিতে হলদে বলের সংখ্যা 6 ছিল, 6ই থাকবে, কিন্তু টোটাল বল কত ছিল, 6 আর 3 9, কিন্তু এখান থেকে তো একটা বলের মধ্যে ফেলা হয়েছে, তাহলে এখানে বল ছিল 9টি, একটা বল ফেলার ফলে কত হয়ে গেছে, এখন 10টি বল হয়ে গেছে, তাহলে 6/10 প্লাস এবার কি প্রবাবিলিটি অফ y1, প্রথম y1 বের করা আছে কত, 4/9 ইন্টু y1 ঘটে গেছে y2, অর্থাৎ এখান থেকে একটা হলদে বল এতে ফেলা হয়েছে, তাহলে হলদে বলের সংখ্যা কত ছিল, 6, একটা নতুন হলদে বল দেওয়ার ফলে কটা হয়ে গেছে, 7, তাহলে y2-র ক্ষেত্রে কী হবে, অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা 7 হয়ে যাবে। আর নমুনা দেশে এখন বলের সংখ্যা কত, আগে 6 3 9টা ছিল, এখন একটা বল দেওয়া হয়েছে তাই 10 হয়ে গেছে। এটা ক্যালকুলেট করলে যা হবে সেটাই তোমাদের আনসার। দেখো 9 10 দা কত, 90, আর এই উপর যেহেতু হরটা সেম আছে তাই লব যোগ হয়ে, এটা কত, 5 6 দা 30 আর 6 28 মানে হচ্ছে 58। এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তো মানে 58 মানে 29 বাই আর 2 দায় করলে 45, মানে 29/45 ইজ ইয়োর রাইট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো লজিকটা। মানে দ্বিতীয় থলি থেকে যে হলদে বল তুলছো সেটা কার উপর ডিপেন্ড করছে, সেটা ডিপেন্ড করছে প্রথম থলি থেকে লাল বল উঠেছে না হলদে বল উঠেছে। যদি লাল বল ওঠে তাহলে হলদে মানে বলের সংখ্যা 6 থাকবে, কিন্তু টোটাল বলের সংখ্যা 1 বেড়ে যাবে, তাই 10 হয়েছে। আর যদি হলদে বল ওঠে তাহলে হলদে বলের সংখ্যা কী হবে না, 6 থেকে বেড়ে 7 হবে, সেই জন্য 7 বাই, আর টোটাল বল তো 10 হয়েছে, 7/10। তাহলে রাইট আনসার ইজ তোমার কত হলো না, 29/45 ইজ ইয়োর রাইট আনসার। তাহলে 68 নম্বর অঙ্কের রাইট আনসার কত হলো, 29/45। তাহলে দেখো 68 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার আমার এসেছে অপশান বি, 29/45। 29/45 আনসার এসেছে, যেটি তোমার অপশান বিতে আছে। তাহলে 68 নম্বর অঙ্কের রাইট আনসার কত হলো, 29/45। তো এই ভিডিওতে আমি তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, প্রবাবিলিটি সংক্রান্ত বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করে দিলাম। এর পরবর্তী যে ভিডিও থাকবে সেই ভিডিওতে আমি তোমাদের এসএনদের বই থেকেই করাবো। এসএনদের বইয়ের 70 এবং 71, এই যে 68 নম্বর যে অঙ্কটি, এর এই কনসেপ্টের উপরই দুটো অঙ্ক আছে, 70 এবং 71। এই দুটো অঙ্ক করিয়ে তোমাদের বেস থিওরেমে চলে যাব, কারণ এই দুটো অঙ্কের উপরই মানে 68 69 70 এবং 71 এই চারটে অঙ্কের পরেই হচ্ছে তোমার বেস থিওরেম, মানে এর উপরেই ডিপেন্ড করছে বেস থিওরেমটা। তাই এই চারটে অঙ্ক করানোর পর কিভাবে বেস থিওরেমটা অ্যাপ্লিকেবল সেটি তোমাদেরকে জানাবো। তাই পরবর্তী ভিডিওতে আমি কি করব, তোমাদের 70 এবং 71 ছায়া প্রকাশনীর 70 এবং 71 নম্বর অঙ্ক করাবো এবং তার সঙ্গে তোমাদের বেস থিওরেমটা শেখাবো। তো এই ভিডিওতে এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও বোঝার অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কারণ দেখো তোমরা একটু লাইক করলে আমারও একটু ভালো লাগে যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে মনে হয় আর কি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই